Assalamualaikum. A very warm welcome to the grand launch ceremony of Bangla Edition News Portal and Digital Media, where a new era of journalism begins. Today, we unveil a bold new voice to the world of news, where truth meets technology and stories come alive with integrity, depth, and cultural pride. This launch marks the beginning of a journey aimed at inspiring minds, shaping opinions, and connecting Bangladesh with the world like never before. I am architect Ruhani Salsabil Labunno, and it's my absolute pleasure to be here being master of ceremony of this wonderful event. Now I welcome Mufti Josimuddin Rahman to recite verses from the Holy Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم. সূরা তওবা ৭৫ নম্বর আয়াত। ইরশাদ হচ্ছে, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করছো না, সংগ্রাম করছো না ওই সকল লোকদের মুক্তির জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, অসহায় মজলুমদের ফরিয়াদ করার জন্য, শোনার জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন ন্যায়নিষ্ঠবান নেতা, অভিভাবক দান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। বাংলা এডিশন আজকে সেই মাজলুমদের আর্তনাদ এবং ফরিয়াদের সাড়া দেওয়ার জন্য যাত্রা শুরু করেছে। ধন্যবাদ বাংলা এডিশনকে, ধন্যবাদ সাংবাদিক ইলিয়াস ভাইকে, যিনি এদেশের গণমানুষের কণ্ঠস্বর হয়ে মজলুমদের পাশে দাঁড়িয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পবিত্র কুরআন থেকে সুমধুর তিলাওয়াতের জন্য। উপস্থিত সুধী এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন পণ্ডিত বিশ্বজিৎ রায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানং তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকদা মह्यं দদাতি সপদান্তিকাম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুর্বৈষ্ণবংশ শ্রীরূপং সগ্রজাতং সগণ রঘুনাথং মেतं तं সজীবং সাধুতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদান সগণ ললিতা শ্রী বিশাখাম্বিতংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
विश्वानुसुति देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम রাম রাম হরে হরে। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে এবার স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, হেড অফ পোর্টাল অ্যান্ড ডিজিটাল বাংলা এডিশন। মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আমন্ত্রিত অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। সবার আগে আমরা স্মরণ করতে চাই জুলাই শহীদদের পরিবার এবং সদস্যরা যারা আমাদের মাঝে হাজির হয়েছেন, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং আমার বক্তব্যের শুরুতে আমরা 1 মিনিটের নীরবতা পালন করতে চাই জুলাই শহীদদের স্মরণ করে। আজকে আমরা গভীরভাবে স্মরণ করছি আমাদের জুলাই শহীদ এবং 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের এই স্মরণে আমাদের আজকের এই আয়োজন। আজকে এই জুলাই যদি আমাদের মধ্যে না আসতো তাহলে হয়তো আমরা এখানে হাজির হতে পারতাম না। আপনারা জানেন যে বাংলা এডিশন গত 9 মাস আগে যাত্রা শুরু করেছে এবং এরই মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে। আপনারা জানেন যে আমাদের ইউটিউবে এরই মধ্যে আমরা আজকে যে আনুষ্ঠানিক উদ্বোধন আমরা শুরু করতে যাচ্ছি সেখানে কিন্তু আমরা এরই মধ্যে 4.5 লক্ষ সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে। এছাড়া আমাদের যে পোর্টালটি আছে সেটিও নানানভাবে দেশের মানুষের এবং গণমানুষের কথা বলে এবং তাদেরকে স্মরণ করে আমরা সবসময় সংবাদ প্রচার করে থাকি। আমাদের এই স্বল্প সময়ের পথ চলায় কিন্তু আমরা এরই মধ্যে অনেক আলোচিত সংবাদ প্রচার করেছি এবং গণমানুষের জন্য কাজ করেছি। সেটি আমাদের সেই ধারাটি অব্যাহত থাকবে এবং আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে আমাদের এই স্লোগানটি ইলিয়াস ভাই শুরু করেছিলেন, সেটি আলো আধারে আলো স্লোগান নিয়ে তিনি আমাদের সামনে হাজির হয়েছিলেন এবং সেটি আগামীতেও অব্যাহত থাকবে। এখানে আমন্ত্রিত অতিথি অনেক সম্মানিত গুণী ব্যক্তিরা আছেন, তারা নিশ্চয়ই তাদের বক্তব্য রাখবেন এবং তাদের প্রত্যাশা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা ন্যায় এবং সত্যের কথা বলতে চাই এবং আগামী দিনেও এই ধারা আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ভীষণভাবে আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড আছেন বাংলা এডিশনের সম্মানিত চেয়ারম্যান সাহসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন। আমরা তার সাথে এখন ভার্চুয়ালি কানেক্টেড হব এবং তার মূল্যবান বক্তব্য শুনব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্কের এই কুইন্স প্যালেসের আজকের এই উদ্বোধন অনুষ্ঠান থেকে। উপস্থাপক ডাকছেন ইলিয়াস হোসেনকে, ইলিয়াস বলছেন কনক ভাই আপনি যান। আমার সামনে আমি যাদেরকে দেখছি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গুণী মানুষ, সবাইকে আমার অসম্ভব শ্রদ্ধা, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। বিশেষত আমি দেখছি শহীদ পরিবারের যারা আজকে এখানে এসেছেন, শহীদ আবরারের পরিবার এসেছেন, তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। আমরা এখান থেকে যে কাজগুলো করেছি বাংলাদেশকে ভালোবেসে, শুধুমাত্র বাংলাদেশকে মাথায় রেখে আমরা যে কাজগুলো করেছি, আল্লাহর অশেষ রহমত যে তার একটি সুফল আমরা পেয়েছি। কিছুক্ষণ আগে আমাদের কারি সাহেব কোরআন থেকে তেলাওয়াত করছিলেন, তিনি বলছিলেন যে আল্লাহ জুলুমের অবসানে আমাদেরকে সাহায্য করেছেন, এখন বাকি দায়িত্ব কিন্তু আমাদের। এবং গত বছরের 16ই জুলাই বা জুলাইয়ের এই সময়গুলোয় যেভাবে ছাত্র জনতা উদ্ধত অস্ত্রের সামনে দাঁড়িয়েছিল, সেটিকে আমি অলৌকিক কোনো ঘটনা বলতে পারি। আপনারা সবাই দেখেছেন যে পুলিশের বক্তব্য, পুলিশ বলছে যে একটাকে মারি বাকি একটাও সরে না, সবাই দাঁড়ায় যায়। তো এটা আসলে ঐশ্বরিক কোনো শক্তি ছাড়া, আল্লাহর কোনো রহমত ছাড়া এরকম সাহস আমাদের ছেলেদের মধ্যে ভর করে নাই।
তো এখন এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছেন আজকে এখানে যারা উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দলের নেতাদের আমি দেখছি, সকলের কাছে সুনির্বন্ধ অনুরোধ, আমরা 1 বছরের মাথায় এসে আমরা যেই অবস্থা দেখছি, যে অনৈক্যের আভাস দেখছি, যে কাদা ছোড়াছুড়ি দেখছি, আমার মনে হয় যেন 1 বছর আগের সবার যে ঐক্য, সবাই যে ঐক্যবদ্ধ হয়েছিলেন বাংলাদেশকে রক্ষায়, তার থেকে আমরা বিচ্যুত হচ্ছি। সুযোগ নেয়ার জন্য বসে আছে বিতাড়িত হাসিনার সৈনিকেরা এবং আরো অনেক সুযোগ সন্ধানী মহল। আজকে 16ই জুলাই জাতীয় শোক দিবস পালিত হচ্ছে এবং আজকের এই দিনে বাংলা এডিশন নামে এই যে একটা অনলাইন পোর্টালের যে যাত্রা শুরু, এটি অত্যন্ত তাৎপর্যবহ। শোক দিবসের দিনে একটি গণমাধ্যমের যাত্রা শুরু, তার মানে আপনাদেরকে নতুন করে বলার অপেক্ষা রাখে না যে এই বাংলা এডিশনের পেছনের আমাদের উদ্দেশ্য কি। আমি তো নেপথ্যে আছি ইলিয়াসের সাথে এই উদ্যোগে, এবং আমি মনে করি যে এই উদ্যোগের এই যে 16ই জুলাই জাতীয় শোক দিবসে এই যে বাংলা এডিশন যে যাত্রা শুরু করলো, আমি মনে করি যে আপনারা এর গুরুত্ব সবাই বুঝতে পারবেন। বাংলাদেশের মিডিয়ার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এখনো আমাদের মনে হয় যে গত 15-16 বছরে যে নিষ্পেষণ চলেছে, এর কারণে যে সেলফ সেন্সরশিপের ভূত মাথায় ঢুকেছিল, তার থেকে এখনো আমাদের অনেক গণমাধ্যম বের হতে পারেননি। তবে আমাদের গণমাধ্যমের মধ্যম সারির সাংবাদিকরা, আমাদের জুনিয়র লেভেলের সাংবাদিকরা যেখানেই দেখেছেন যে তাদের সংবাদ মাধ্যম এটি প্রকাশ করতে দেবে না, তারা আমাদের কাছে সাহসিকতার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, আর আমরাও নির্ভয়ে সেটি প্রকাশ করেছি, যার কিছুটা হলেও সুফল বাংলাদেশ পেয়েছে। আশা করি ইনশাআল্লাহ খুব সহসাই দেশের মাটিতে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বাংলা এডিশনের চেয়ারম্যান জনাব বিশিষ্ট সাংবাদিক আমার ছোট ভাই জনাব ইলিয়াস হোসেনের কাছে। ইলিয়াস হোসেন। আসসালামু আলাইকুম। আমি আজকের যে দিনটা, এই দিনের শুরুতেই আমার এই দিনটা বেছে নেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে আবু সাইদ শহীদ হয়েছিলেন এবং শেখ হাসিনার পতনের যে সময়, সেই সময়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব ভীষণভাবে ত্বরান্বিত করেছিল আবু সাইদের হত্যাকাণ্ড। এই মৃত্যুর ঘটনাটি বাংলাদেশের মানুষ, আমরা গত 15 বছর ধরে শুনেছি যে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। এই ঘটনার পরে সাধারণ মানুষ, আমরা ইংলিশ মিডিয়ামের যেসব স্টুডেন্ট, যারা আদরের দুলাল যাদেরকে আমরা বলি, যাদের বাবা মারা সন্তানদের তাদের কাছে অত্যন্ত কি বলবো, যে তাদের নিজের জীবন দিয়ে আগলে রাখেন, সেই মা বাবারা আমরা দেখেছি যে তারা তাদের সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, তারা তাদের সন্তানদের জন্য খাবার নিয়ে গিয়েছেন। আমরা মুগ্ধর কথা জানি, পানি দিতে গিয়েছেন তিনি, যাতে যারা আন্দোলন করছিলেন তাদের তৃষ্ণার্ত হতে না হয়। আমরা দেখেছি বিভিন্ন যারা রাস্তাঘাটে বাদাম বিক্রি করে, বিভিন্ন ধরনের হকার, তারা 5 টাকা 10 টাকার জন্য দামাদামি করেও 1 টাকা কমানো যায় না, তারা ফ্রিতে পানি দিয়েছেন, বাদাম দিয়েছেন, খাবার দিয়েছেন। এই দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই। অতএব আজকের এই দিনটি আমরা সেই কারণেই বেছে নিয়েছি যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, এর বাইরেও আমি শুরুতে একটু মাপ চেয়ে নেই। আমি এখানে যেই মানুষগুলোকে, আমরা আপনাদের স্ক্রিনে দেখছি, আমার সামনে বসে আছেন ফালু ভাইয়ের হাসি তো দেখলেই চেনা যায়, ফালু ভাই, পাশে আরো যারা বসে আছেন, পিছনে বসে আছেন, আপনারা আজকে যারা এসেছেন কেউ আমার গেস্ট না, আপনারা আপনাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমি আপনাদের কারো কোনো সেবা করতে পারিনি। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে, আমার যে অনেকেই বলছেন আমি চেয়ারম্যান, আমার আসলে ওই বাংলা এডিশনে ওরকম কোনো পদ পদবি কিছু নাই। এগুলো বাংলা এডিশনে যারা আছে তো তারা নিজেরা একটা নাম দিয়েছে, আমি এটা চেয়ারম্যান না। আমি একজন সংবাদকর্মী হিসেবেই এটার সাথে যুক্ত হয়েছি। যারা এই মঞ্চের একদম পিছনে বসে আছেন আমি দেখছি অনেক গুণীজন, সম্মানিত মানুষ, যাদের
হয়তো সামনে আমরা চেয়ার দিতে পারিনি, সেই জন্য আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানটা খুব স্বাভাবিকভাবেই, এখানে কোনো বিশেষ অতিথি, প্রধান অতিথি, একদম পিছনের যিনি বসে আছেন তিনি এবং সামনে যিনি বসে আছেন সবাই আমার কাছে একদম সমান। আমার খুব প্রিয় মানুষগুলোকে আমি এখানে বলেছি। আমি একজনের কথা বলি, আলতাফ হোসেন চৌধুরী, তিনার সাথে আমার জীবনে কখনো কথা হয়নি। আমি ইউটিউবে ওনার বক্তব্য শুনেছি। উনি ভারতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, আমি সরাসরি বলি যে এই ধরনের মানুষগুলোকেই বিএনপিতে যারা আছেন, অনেক মানুষ বিএনপি আমরা অনেক সমালোচনা করি, কিন্তু এই বিএনপি 15 বছর এই দেশে এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন। অতএব তাদের ভেতরে অনেক মানুষ আছে, সেই মানুষগুলোকে আমরা চাই বিএনপির নেতৃত্বে আসুক, বিএনপির মূল ধারায় বাংলাদেশের মানুষের সাথে সংযুক্ত করার জন্য যা কিছু করার দরকার আমার মনে হয় তাদেরকে দিয়ে সম্ভব। এবং বিএনপির মতোই অন্যান্য দলগুলোতেও অনেক ব্যবসায়ী আছেন এখানে, আমি অনেকেরই হয়তো নাম ধরছি না, অনেকে আসতেও চান নাই, যারা পাবলিকলি আসেন না কখনো, তারাও এসেছেন, তাদের নাম আর আমি বলছি না, যেহেতু আপনারা আসতেই চাননি। আমার কথা শুনে আমি সবার ফোনে খবর নিচ্ছি যে কে কে এসেছেন। আপনাদের সবার কাছে আমার খুবই কৃতজ্ঞতা যে আপনারা আমার মতো একজন খুব কি বলবো যে সাধারণ একজন মানুষের কথা আপনাদের মতো এত ভিআইপি লোকজন আমার দাওয়াতে এসেছেন। তো আমাদের এই পুরো অনুষ্ঠানটা আপনাদের নিজেদের প্রোগ্রাম, নিজেরা আপনারা এটা কিভাবে ভালোভাবে শেষ করা যায়, বাংলা এডিশন কিভাবে এগিয়ে যায় সেটাও আপনাদের দায়িত্ব। আপনারা দেখবেন আমি এই অনুষ্ঠানটা করার, আমার এই প্রতিষ্ঠানটা করার মূল যে কারণ, 5 তারিখের পর থেকে আমি দেখেছি যে আমার কাছে অসংখ্য ফোন আসে, অসংখ্য ইমেল আসে, অনেক অনুরোধ আসে যে এই নিউজ এইখানে দিতে পারছি না, এখানে দিতে পারছি না। এটা আমার কাছে, আমি আপনাদেরকে যদি নাকি এই ঘটনা বলতে থাকি কয়েক ঘন্টা বলা যাবে। সেই মানুষগুলোর কথা চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, আমার মনে হয়, এবং সত্যি কথা বলি বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে। আমি যে কোনো গণমাধ্যমকে দায়ী করছি তা না, তাদের উপরেও চাপ আছে। কখনো বিএনপির কাছ থেকে চাপ, কখনো জামাতের কাছ থেকে চাপ, কখনো এনসিপির কাছ থেকে, সরকারের কাছ থেকে চাপ, আর সবশেষ ভয়ঙ্কর চাপ হচ্ছে ডিজিএফআই থেকে। সেই চাপগুলো এখনো হচ্ছে, অনেক কিছুই করা যায় না। যে কারণে আমি চিন্তা করলাম যে একটা প্রতিষ্ঠান করা দরকার। আমার একার পক্ষে, অনেক মানুষই আমার 15 মিনিটসের অনুসন্ধান দেখতে চান। একটা অনুসন্ধান করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয়, যেটা একটা অনুসন্ধানের সময়কালীন সময়ে আরো অসংখ্য মানুষের অনুরোধ আসে। আমার বিশ্বাস, আমার এখানে যারা আপনারা আমার বাংলা এডিশনের যারা স্টাফ আছেন তাদেরকে দেখছেন, এরকম এক ঝাঁক তরুণকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। এই দেশের মানুষ যা দেখতে চায়, যেটা মানুষ শুনতে চায়, সেটা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শোনাবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার এখানে আজকে আমরা কিছু মানুষকে ভুলে গিয়েছি। তার মধ্যে আপনাদের মনে আছে কিনা জানি না, আবরার নামে একজন ছিল। সে আবরার আজকে তার যে শরীর, তার যে জীবন, সেই জীবন দিয়ে এই যে জুলাই এবং আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের সূতিকা গেঁথে গিয়েছেন। আমরা গত 15 বছরে যত মানুষ যত জায়গা থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন, তাদের সবাইকে সম্মান দিতে চেয়েছি। আপনাদের মনে আছে যে গত কয়েকদিন আগে, বছর খানেক হবে, 2টা ছেলে এই ফরিদপুরের পঞ্চপট্টিতে হিন্দুদের একটা মন্দির ভাঙার এক ঘটনাকে, মন্দিরে তারা কি ভাঙাভাঙি না, মন্দিরকে নিয়ে কি কথা বলেছে, এইসব বলার কারণে তাদেরকে পিটিয়ে সেই স্কুলের ভেতরে মারা হয়েছে। আমি সেই 2জন নির্মাণ শ্রমিক, তাদের মাদেরকেও আমি আমার এখানে আমন্ত্রণ জানিয়েছি। আবরারের পরিবারের সবাইকেই বলেছিলাম। এই ছাড়া আবরারের বাবা এসছেন। এই ছাড়া আমাদের এখানে আরো আহত নিহত আমি কাউকে বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ শিক্ষার্থী এইভাবে ক্লাসিফাইড করতে চাই না। এখানে সবাই জুলাই আন্দোলনের শহীদ কিংবা আহত যোদ্ধা। আমি সবাইকে চেয়েছি যে যত কয়জনকে পেরেছি আমাদের এখানে এনেছি, তারাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। তাদের কারণেই আজকে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কারণে। সেই জায়গাটা যদি ভুলে যাই আমরা, তাহলে আমাদেরকে আবারও সেই স্বৈরাচারের অন্ধকার যুগে প্রবেশ করতে হবে।
যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার কথা আপনারা সবসময় ইউটিউবে শোনেন, আমরা আজকে আপনাদের কথা শুনবো। আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এই পুরো হলে আছেন, আমার সামনে অনেক মানুষ আছেন, এখানে আমার সব বন্ধু বান্ধব, খুব পরিচিত, খুব কাছের কিছু মানুষজনকে আমি এখানে ইনভাইট করেছি, যারা আমার এক প্রকার পরিবারের সদস্য। তারা সবাই আছেন এবং তারা আমার সাথে, আপনাদের ওইখানে এখন দুপুর, কিন্তু আমার এখানে অনেক রাত। আমার এখানে বোধহয় এখন 2টা 2:30টার পরে বেশি বাজে। তো আমরা এখানে প্রায় 2:30 বাজে, আমরা 4টা 5টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে দেখবো। আমরা এখানে স্ক্রিনে দেখছি আপনাদেরকে। তো আপনারা যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি সবার প্রতি সম্মান রাখছি, কাউকে ছোট বা বড় কোনো কিছু করে করছি না। তবে একজনের কথা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যাকে হয়তো আপনারা অনেকে চেনেন না, এখানে আপনাদের মাঝেই একজন বিচারক আছেন, অনেক বিচারক আছেন, অনেক অনেক মানুষ আছেন যারা কিনা আপনাদের এখানে ডিজিএফআই এর সাবেক একজন মহাপরিচালকও আছেন। আপনারা হয়তো অনেকে তাকে চিনবেনও না, তাদেরকে সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে না। তারা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় এই 5 তারিখের আগ পর্যন্ত জেল খেটেছেন, 5 তারিখের পরে ছাড়া পেয়েছেন। বিচারক মোতাহার হোসেন, যিনি তারেক রহমানের একটি মামলার রায় দেওয়ার কারণে তার পরিবারের উপরে তার স্ত্রীর সাথে শেষ দেখা তিনি করতে পারেন নাই। তার স্ত্রী শেষ মুহূর্তে 5,000 টাকা ঘর ভাড়ায় নাটোরের জেলা শহরে চিকিৎসাহীন হয়ে মারা গিয়েছেন। এরকম হাজারো গল্প আছে। তো এই ধরনের অনেক মানুষ আছে এখানে, যাদেরকে আপনারা হয়তো চেনেন না, আপনাদের সবার সাথে হয়তো দেখা করার সম্ভাবনা। আমি হলে যেটা দেখছি যে পুরো হল ভরে গিয়েছে, অনেক মানুষ হয়তো বসতেও পারবেন না। আমার এই দুর্বলতাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ঢাকাতে অনুষ্ঠানটা করতে কোনো ধরনের সমস্যা হয়, আপনাদের ব্যক্তিগতভাবে যদি কোনো মানে আমি যেই সেবাটা আপনাদেরকে ওইখানে থাকলে হয়তো করতে পারতাম, সেটার হয়তো কিছুটা ঘাটতি হবে, এর জন্য আমাকে আপনারা ছোট ভাই হিসাবে সন্তানের মতো ক্ষমা করে দিবেন। আমার সাথে এখানে বেশ কয়েকজন মানুষ আছেন, আমার খুব খুব কাছের কিছু মানুষজনই এখানে আছেন। আমার ভাই আলী ইমাম ভাইকে আপনারা চিনেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি, ভারত বিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমার পাশে আছেন আমিন ভাই আমার বাংলা এডিশনের সাথে যুক্ত আছেন, তিনি আমাদের বাংলা এডিশনের ডিএমডি হিসাবে আছেন। আমার সাথে আরেক ভাই আছেন। এখানে সবাই যারা আছে আমার সবাই খুব কাছের মানুষ। ইনি হচ্ছে আমাদের গিয়াস ভাই নিউ ইয়র্কের একজন বিএনপি নেতা, এবং তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয়, এবং সামনে নির্বাচনও করবেন, আমাদের হবু এমপি সাহেব বলা চলে। আরো অনেকেই আছেন, রেজাউল করিম সহ আমাদের সাংবাদিক ফরিদ আলম ভাই আছেন। এদিকে যাদেরকে দেখছেন সবাই আমার খুব কাছের মানুষ। অনেকেই আপনারা হয়তো ক্যামেরায় দেখছেন না বোধহয়, আমার সামনে অনেক মানুষ আছেন, এরা সবাই আপনাদেরকে দেখছে। আমরা আপনাদেরকে দেখতে থাকি, আপনাদের কথা শুনতে থাকি। তো আমি, যেহেতু আমাকে বলা হয়েছে যে এটার উদ্বোধনের কথা, আনুষ্ঠানিকভাবে আমি এটার উদ্বোধন ঘোষণা করছি না। এই পুরো আপনাদের হলে আজকে ঢাকাতে লা মেরিডিয়ান এই হোটেলে যারা এসছেন, এই উদ্বোধনের দায়িত্ব আপনাদের। আপনারা কিভাবে উদ্বোধন করবেন এটা আপনারা করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা এরপরে ফ্রান্স থেকে একটু ঘুরে আসবো। আমি জানি না সেটা কানেক্ট করা সম্ভব হবে কিনা। আচ্ছা, দাদা আছেন তো, পিনাকি দাদা আছেন, উনি আপনাদেরকে কিছু কথা বলবেন। পিনাকি দাদা আমাদের বাংলা এডিশনের আজকের যে উদ্বোধন হচ্ছে সেটার ব্যাপারে তার যে বক্তব্য সেটা রাখার অনুরোধ করছে। ধন্যবাদ ইলিয়াস, সবাইকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সবাই বসে আছেন এখানে। আমি সামনে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি খুব ভালো করে। আমি আলাল ভাইকে দেখলাম, হাফিজ ভাইকে দেখলাম, মঞ্জু ভাইকে দেখলাম। ক্যামেরাটা আরেকটু যদি প্যান করেন, আমি সবাইকে দেখতে চাই যারা এখানে আছেন, আমার প্রিয় মুখ, যাদের সাথে দেখা করার জন্য, যাদের সাথে কথা বলার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছি, এবং যার জন্য আমাদের বিপ্লবটা হয়েছে। এবং আমি আশা করছি খুব শীঘ্রই হয়তো আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। আজকে একটা খুব বিশেষ দিন। প্রথমত আজকে বিশেষ দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমাদের সেই বিপ্লবের সূচনা হয়েছিল আবু সাইদের রক্তের মধ্যে দিয়ে, ওয়াসিমের রক্তের মধ্যে দিয়ে। একই দিনে বাংলাদেশের দুই প্রান্তে আমাদের দুই বীর,
আমির খসরু ভাইকেও দেখতে পাচ্ছি, আরো অনেককেই দেখতে পাচ্ছি, ইশরাককে দেখতে পাচ্ছি, যাই হোক আজকের এই আলতাফ ভাইকে দেখতে পাচ্ছি। আমি আজকের এই দিনে দেখেন বাংলাদেশের দুই প্রান্তে দুইজন বীর রক্ত দিয়ে আমাদের এই মহামুক্তির মহাদিনের 5ই আগস্টের দ্বার প্রান্তে আমাদেরকে পৌঁছে দিল। এটা একটা বিশাল ঘটনা, যেই ঘটনাটা প্রতীক, এই প্রতীকটাই এমন যে পুরো বাংলাদেশটা জেগে ওঠার জন্য তৈরি হচ্ছে। এবং তারপরের সময়গুলোকে আমরা দেখলাম আস্তে আস্তে সারা বাংলাদেশ জেগে উঠলো, সারা বাংলাদেশ এক প্রাণ হয়ে আমরা এই 16 বছরের ফ্যাসিস্ট শাসনকে আমরা ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হলাম। আমি সবাইকে বলি, আজকে অনেকেই বলেন যে এই বিপ্লবের আন্দোলনের এই লড়াইয়ের ক্রেডিটকে আমি বিপ্লবের সময় থেকেই বলতাম যে যেদিন খোদা তাআলার রহম হবে সেদিন আমরা হাসিনাকে উৎখাত করতে পারবো। খোদা তাআলা রহম করেছিলেন, হাসিনাকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। আজকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। যে নতুন বাংলাদেশ গড়ার সময় আমাদের মনে অনেক দ্বিধা, ভয়, আমাদের নিজেদের মধ্যে অনেক অনৈক্য, নিজেদের মধ্যে অনেক মারামারি, বিভ্রান্তি, সন্দেহ, অবিশ্বাস এ সমস্ত এসছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ কি ঠিক রাস্তায় যাচ্ছে? এরকম তো হওয়ার কথা ছিল না। আমি সবাইকেই আশ্বস্ত করি যে বিপ্লবের পরে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক, এবং এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়। আমরা দেশ কোনো প্রাণী নয়, কোনো সপ্রাণ সত্তা না, দেশ মানুষকে দিয়ে তৈরি। দেশটা কম্পিউটারের মতো, কম্পিউটারকে যেমন প্রোগ্রাম করতে হয়, কাউকে চালাতে হয়, কাউকে কিবোর্ডে কিছু লিখতে হয়, দেশটাও ঠিক সেরকম। এই দেশে আমরা সবাই মিলে যেভাবে প্রোগ্রাম করব, দেশ সেভাবেই চলবে। দেশকে আমরা যেদিকে চালিয়ে নিতে চাই, দেশ সেদিকে যাবে। আমরা কোন দিকে চালাতে চাই এই ব্যাপারে সবার মনে হয়তো নানা ধরনের স্বপ্ন আছে, স্বপ্নকল্প আছে, কিন্তু কয়েকটা ব্যাপারে আমি যখন অ্যাক্টিভিজম করি, আমার অ্যাক্টিভিজমে দেখবেন যে আমি ইলিয়াস, আমি কনক, এই তিনজন একসাথে একটা কথা বলি। তো আমাদের এই যে ঐক্য, এই ঐক্যের বেসিসটা কি? আমরা কোন, ইলিয়াসের সাথে আমার অনেক বিষয়ে আমার দ্বিমত থাকতে পারে, কনকের সাথে আবার অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, আছেও, কিন্তু 3টা বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। এক নাম্বার হচ্ছে আমরা যেই 3টা বিষয়ে আমরা একসাথে কাজ করি, একসাথে অ্যাক্টিভিজম করি। এখানে বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্ত প্রধান নেতারা আছেন, আমার অত্যন্ত প্রিয় আপনারা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনারা, এবং মাঝে মাঝে আপনাদের সাথে আমার কিছু টেনশন তৈরি হয়, আমি হয়তো নিজেও তৈরি করি। এটা ভালোবেসে, এটা প্রত্যাশা থেকে, এটা শত্রুতা থেকে না। আমি বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা 3জন যেইভাবে ঐক্যটা করেছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে দেখবেন। আমরা 3টা জিনিসে আমরা একমত। আমরা নাম্বার 1, বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীকে রাজনীতি করতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। নাম্বার 3, বাংলাদেশকে আমরা একটা ইনসাফ সাম্যের রাষ্ট্র হিসেবে পরিণত করব। এই 3টা সিম্পল জিনিসে আমি কনক আর ইলিয়াস একসাথে অ্যাক্টিভিজম করি, এবং সেটাকে আমরা ফাইট করতে পারবো বাংলাদেশের ভেতরে কালচারালি যেভাবে ইসলাম প্রেজেন্ট আছে সেটাকে আপহোল্ড করতে, তাছাড়া পারবো না। এটাই আমাদের রক্ষা কবচ। সবাইকে ধন্যবাদ, বিপ্লবী অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা। আগামীর বাংলাদেশে একসাথে পথে হাঁটার আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আমি মূল্যবান বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদকে। শুভ দুপুর। আজকের এই বিশেষ দিনে আমি খুব খুশি হয়েছি যে ইলিয়াস হোসেন পিনাকি
আমাকে স্মরণ করেছে এবং এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে উপস্থিত থাকার জন্যে। আমার সবচেয়ে প্রথমে আমি যে কথাটি বলতে চাই যে একটি নতুন মিডিয়া হাউস বলবো বা একটি নতুন মাধ্যম আবির্ভূত হতে যাচ্ছে। সেই মুহূর্তে আমার মাথায় দুটো তিনটে কথা মনে হয়। পিনাকি, ইলিয়াস, সারোয়ার ভাই এদেরকে আমরা আন্দোলনে দূরে হলেও অনেক কাছে পেয়েছি। ওনারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছেছেন তাদের রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে, তাদের দর্শন নিয়ে, তাদের ভাবনা নিয়ে, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা আমাদের এই তরুণ সমাজের মননকে গঠিত করছেন। বাংলা মিডিয়াকে আমার এডিশনকে আমার অভিনন্দন। আমার তিনটা দাবি। নতুন দেশে নতুন মিডিয়া, তার ভেতরে ইলিয়াস যখন আছে, পিনাকি যখন আছে, সারোয়ার ভাইরা যখন আছেন, সাহসের কোনো ঘাটতি হবে না বলে আমি বিশ্বাস করি। তবে একদিন তাদেরকে দেশে ফিরতে হবে এবং এই সত্যের জন্য এখান থেকে লড়তে হবে। সাহস, সত্য, বস্তুনিষ্ঠ। আমার দেশের মিডিয়ার অনেক স্খলন ঘটে গেছে। সেই জায়গাটিতে আমি দাবি করছি বাংলা এডিশন যেন নতুন মাইল ফলক স্থাপন করে। বস্তুনিষ্ঠ, যৌক্তিক, বৈজ্ঞানিক, বিশ্লেষণধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করা, যেন এই তরুণ সমাজ বোঝে যে জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র এবং জনগণের স্পিরিটকে তাকে ধারণ করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম দাবি। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, ইয়েলো জার্নালিজম। এই বাংলা এডিশনের মধ্য দিয়ে অবসান ঘটুক, শুরু হোক ইয়েলো জার্নালিজমের অবসান। আর শেষ, ইতিহাস রক্ষার ক্ষেত্রে সত্য বিশ্লেষণধর্মী, সত্য আপেক্ষিক। তারপরেও বলছি, ইতিহাস যখন যুগের পর যুগ বিকৃত হয়, ফ্যাসিস্ট ফিলসফিতে পরিণত হয়, তখন 24 জন্মায়। ইতিহাসকে বিকৃত করা যাবে না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আমাদের বিদেশের ইনফ্লুয়েন্সারদেরকে আমার স্যালিউট। তারা এই 24-এর যুদ্ধকে এগিয়ে নিয়েছে। ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের সঙ্গে ভার্চুয়ালি কানেক্টেড আছেন জনাব জুলকার নাইন সায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আমরা তার মূল্যবান কথা শুনবো। তিনি আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড আছেন। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে। আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আমি বেসিক্যালি আমাকে গতকাল রাতে যখন বলা হয়, আমাকে বলা হয়েছিল যে আজকে সকাল 6টার সময় বোধহয় প্রোগ্রামটা হবে, বাট আমি নর্মালি 8টার সময় ঘুম থেকে উঠি। বাট আজকে চেষ্টা করেছি 4:30টার সময় উঠতে, বাট স্টিল আই ফেইলড। আপনাদের সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে। আমি বেশ আনন্দিত এবং আই এম গ্ল্যাড যে আমার সহকর্মী ইলিয়াস ভাই আজকে থেকে ওনার নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছেন। আমাদের উপদেষ্টা মহোদয় বেসিক্যালি বলে গিয়েছেন যেটা বলা, যে আজকে থেকে নতুন একটা পদযাত্রা শুরু হয়। আর সাংবাদিকতা এটা আসলেও বেশ মহান একটা পেশা। এখানে সত্যকে তুলে ধরা, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত না করা এবং মানুষকে ভিলিফাই না করা, এই সকল বিষয়গুলো যেন না হয় সেটা আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে। আমি আশা করব বাংলা এডিশন আপনাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের কাছে নিয়ে আসবে, আনবায়াস সংবাদ আপনাদের কাছে নিয়ে আসবে। আমাদের অনেকের মাঝেই হয়তো অনেক রকম ডিফারেন্স থাকে। অনলাইন স্ফিয়ারে আমরা একজন আরেকজনের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা, লাইক আপনি টাসলে ঢুকে যাই, বাট এন্ড অফ দ্য ডে যখন বাংলাদেশের ক্ষেত্রে আসে তখন যেন আমরা এই ডিফারেন্সটা অন্তত ভুলে যাই।
এটাই আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার প্রতি। আপনারা ভালো থাকেন, বাংলা এডিশনের যাত্রা শুভ হোক। আমাকে এখানে রাখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য মঞ্চে আসবেন জনাব আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকের এই অনুষ্ঠানে কোনো প্রেসিডেন্ট নাই, প্রধান অতিথি নাই, বিশেষ অতিথিও নাই। উপস্থিত শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আমাদের জুলাই আন্দোলনের শহীদদের পিতামাতা, ভাই বোন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে কথাগুলো এখানে এখন পর্যন্ত শুনেছি, আমি যা বলবো বলে চিন্তা করেছিলাম সেটা আর বলা হচ্ছে না। আমি অল্প কথায় যে স্লোগানগুলো, ইন্টারন্যাশনাল স্লোগানগুলো আমি শুনি, সেই ব্যাপারে একটু কথা বলবো। নেহেরুর সময় এই যে 6টা দেশ ইন্ডিয়ার চারপাশে, তাদের সঙ্গে সম্পূর্ণভাবে বন্ধুত্ব না থাকলেও শত্রুতা কম ছিল, শত্রুতা ছিল না। এবং এইখানে বন্ধুত্বর সৃষ্টি করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাই ফ্লোটিং সার্ক। কিন্তু এই আওয়ামী লীগ আর ইন্ডিয়া মিলে সার্ককে কবর দিয়েছে, বন্ধুত্ব শেষ হয়ে গেছে। এবং আজকে দেখেন, মোদি সাহেবের আমলে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, এমনকি বাংলাদেশ, শত্রুতা, কোনো ফ্রেন্ডশিপ নাই। কাজেই ওদের ফরেন পলিসি ইজ এ টোটাল ফেলিয়ার। আর যদি ইন্টারনাল পলিসিও দেখেন, দে আর ফাইটিং ইন কাশ্মীর, they are fighting in Punjab, they are fighting in Chhattisgarh, they are fighting in Arunachal, আর মণিপুর তো স্বাধীনতা ডিক্লেয়ার করেই দিয়েছে। তো কাজেই যে দেশের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, লোকাল অ্যান্ড ফরেন পলিসি টোটাল ডিজাস্টার, তাদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলা, তাদের সঙ্গে টিকে থাকা, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এবং এই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা চিন্তা করছি। যাই হোক, আজকে এই সুন্দর অনুষ্ঠান, এখানে আমাকে দাওয়াত করা হয়েছে। ইলিয়াস সাহেব নিজেই টেলিফোন করেছিলেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই অনুষ্ঠান পরিচালনা করতেছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমার শ্রদ্ধেয় কলিগরা যারা এখানে আছেন, সিনিয়র কলিগরা যেখানে আছেন, সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান। এই সন্তানহারা বাবাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অনুরোধ করব, আপনাদের কাছে হাত জোর করে বলবো, জাতির ক্রান্তি লগ্নে একটি পয়েন্টে পিনাকি ভট্টাচার্যের 3টা পয়েন্ট, বিশেষ করে মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এই 24 জুলাই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, মুগ্ধ, ফারহান ফায়াজ, ইয়ামিন, আনাস, শিশু, জাবের ইব্রাহিম, তারপরে তানভীর সহ শত শত ছাত্র জনতা, মুড়িওয়ালা, পান বিক্রেতা, বিভিন্ন স্তরের মানুষ, তৌহিদি জনতা, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে আত্মহত্যা দিয়েছে, এভাবে আর যেন আত্মহত্যা দিতে না হয়, আর যেন এদেশে কোনো রক্ত না ধরাতে না হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে মূল্যবান বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলা এডিশন
এটা হচ্ছে অনেক পরবর্তী একটা এডিশন। তার আগে ইলিয়াস হোসেন এবং তার অনন্য সাংবাদিকতার একটা ল্যান্ডমার্ক, একটা তার ছাপ সে রেখেছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের। যে দীর্ঘ সময় যে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক আন্দোলন, পরবর্তীতে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন, এই দীর্ঘ সময়ে সাংবাদিকতার মধ্যে আমরা অনেক পরিবর্তন দেখেছি। অনেক সাংবাদিক স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছেন, অনেকে ভয়ে নতজানু সাংবাদিকতা করেছেন, অনেকে দুই কুল রাখার চেষ্টা করেছেন। কিন্তু যারা অনবদ্য অনন্য সাহসিকতার সাথে যেই কজন সাংবাদিক দাঁড়িয়েছেন, তার মধ্যে ইলিয়াস হোসেন, আমাদের বিদেশ থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, নিউ ইয়র্ক থেকে, তারা কয়জন যে সাহসের সাথে সমস্ত জাতিকে উজ্জীবিত করেছে, তাদের মধ্যে ইলিয়াস হোসেন অন্যতম। আমি আনন্দিত বাংলাদেশের সংবাদ মিডিয়া যখন একটা ক্রস রোডে আছে। কোন দিকে যাবে বাংলাদেশের মিডিয়া আগামী দিনে? মিডিয়ার ডিরেকশনটা কি হবে? একটি নতুন বাংলাদেশে, একটি গণতান্ত্রিক বাংলাদেশে প্রত্যাশিত জনগণের মিডিয়া কি হতে পারে? সকলের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। এখনো কিন্তু মিডিয়ায় যে অনেকে বক্তৃতায় বক্তব্যে বলেছেন, এখনো কিন্তু মিডিয়ার সেই গত 15, 16, 17 বছরের যে ছাপ, মিডিয়ার উপর যে চাপ, সেটা সম্পূর্ণভাবে চলে গেছে সেটা বলা যাবে না। গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়, রাজনীতিবিদ মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়। এবং সবার আগে বাংলাদেশ, এই যে কথাগুলো আজকে অনেকে বলেছেন, যে এই কতগুলো জাতীয় এজেন্ডা সবকিছুর ঊর্ধ্বে রেখে মিডিয়ার ভূমিকা কি হতে পারে আগামী দিনে, এটাও মানুষের মনে একটা প্রশ্ন আছে। তো আমি এই সময়ে বাংলা এডিশনের আগমনকে আমি মনে করি, ইংরেজিতে যেটা বলা হয়, ব্রেথ অফ ফ্রেশ এয়ার, একটা সুবাতাস বওয়ার মতো হবে আমি আশা করি। এবারে মূল্যবান বক্তব্য প্রদান করবেন রাজনৈতিক বিশ্লেষক, লেখক, কলামিস্ট জনাব ফরহাদ মজহার। আমার জন্য অত্যন্ত আনন্দের এটা যে ইলিয়াস এর এই তার যে বাংলা এডিশন, এটা আমরা উদ্বোধন করছি। আমি মনে করি যে আমি দীর্ঘদিন তার ভক্ত, এবং এছাড়া শুধু তাই নয়, এখানে কনক সারোয়ার এবং পিনাকিকে আপনারা শুনেছেন, আমরা সকলেই কোনো না কোনোভাবে বিভিন্নভাবে যুক্ত বাংলাদেশের এই লড়াই সংগ্রামের মধ্যে। ফলে তাদের সাংবাদিকতার দিক থেকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটাকে বলে, অনুসন্ধানী প্রতিবেদন, একটা তথ্য নির্ভর যে প্রতিবেদন, এটা আমাদের খুবই দরকার একটা রাজনৈতিক পরিগঠনের জন্য, এটা আমরা সকালে বুঝি। আর একটু আগে খসরু খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের মধ্যে ঐক্য লাগবে। আমি কিছু অনৈক্যের কথা বলবো, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আগে থেকে মাতৃ কথা শুরু করব। প্রথমত, এই গণ অভ্যুত্থান হবার পরে আমাদের কিন্তু একটা গণ ঐক্য তৈরি হয়েছিল। এই গণ ঐক্যটা তৈরি হয়েছিল রক্ত দিয়ে, শহীদ হয়ে, পঙ্গু হয়ে থেকে। এই গণ ঐক্যকে নস্যাৎ করার জন্য আমরা জাতীয় ঐক্যের কথা বলা শুরু করেছি। এটা আমাদের শহীদদের প্রতি প্রতারণা, গণ অভ্যুত্থানের প্রতি এটা অসম্মান। কিছু কিছু শব্দ ব্যবহার শুরু হয়েছে গণ অভ্যুত্থানের পরপরই, সেটা হচ্ছে যে এই সরকার নির্বাচিত সরকার নয়। তার মানে ভোট দিলেই শুধু জনগণ নির্বাচন করে, রক্ত দিয়ে যারা নির্বাচিত হয় ওরা নির্বাচিত নয়। আর আমাদের হলো বাংলাদেশে একটা মাত্র কাজ হলো প্রতি 5 বছর পর পর
আমরা কারা আমাদেরকে লুট করবে, কারা আমাদেরকে লুণ্ঠন করবে, ওদেরকে নির্বাচিত করা। তো এটা তো বাংলাদেশ হতে পারে না, এই জন্য তো আমরা শহীদ হইনি। তাহলে আমাদের দরকার গণ ঐক্য, যার ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যখনই জাতীয় ঐক্যের কথা বলেন, আমাদেরকে বলা হয় শেখ হাসিনা ছাড়া আবার নির্বাচন করো। যে শক্তিকে আমরা পরাজিত করেছি, নির্বাচনের নামে তাদেরকে আবার পুনর্বাসিত করবার চেষ্টা চলছে। এ পর্যায়ে যিনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন তিনি বাংলাদেশের প্রথম অটোমেশন ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি চালু করেন। এনটিভি এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোসাদ্দেক আলী। বক্তব্য ভুলে গেছে, দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, কথাবার্তা বলতে পারি নাই, ঠিক আমি বক্তাও ঠিক সেভাবে না। তবু যেহেতু আজকে উপস্থিত হয়েছি আমাদের ইলিয়াস ভাইয়ের এই অনুষ্ঠানে, বাংলা এডিশন আগেও ছিল, আজকে বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে আবার চালু করতে যাচ্ছে। এই ইলিয়াস, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য সহ এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে এটা আমরা সবাই জানি। তাদের কথা আলোচনা করে সময় নষ্ট করব না, নামাজের সময় চলে যাচ্ছে। আমি শুধু একটি কথা বলবো, আমাদের শ্রদ্ধেয় আলতাফ হোসেন সাহেব আজকে বলেছেন যে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি নাই। আচ্ছা, প্রধান অতিথি আছে, আমরা যদি উপলব্ধি করি, ইলিয়াস টেকনিক্যালি প্রধান অতিথিটা ঘোষণা করে নাই। আজকের প্রধান অতিথি হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের পরিবার, যারা আহত হয়েছে তাদের পরিবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি মনে করি তারাই আজকের আমাদের প্রধান অতিথি। আমি গর্ব অনুভব করি এনটিভি নিয়ে যে এই আন্দোলনে আবু সাঈদের এই ছবিটা আমাদের সাংবাদিক ধারণ করেছিল এবং এই ছবির মাধ্যমেই সারা বাংলাদেশে যে আন্দোলন হচ্ছিল সেটা বিস্ফোরণ সৃষ্টি করেছিল। আমি সেই সাংবাদিক সহ যারা এই আন্দোলনে শরীক হয়েছেন সবাই প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী দিনে আমি আশা করব যেভাবে এই দেশের জন্য দরকার, দেশের উন্নয়নের জন্য দরকার, দেশের জনগণের জন্য দরকার, আমাদের জাতীয় নেতৃবর্গ সেই ঐক্যর দিকে যাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই শুভ দিনে, বাংলা এডিশনের এই শুভ জন্মদিনে আমিও মিডিয়ার লোক, আশা করছি এই মিডিয়া দেশ এবং জনগণের জন্য, জনগণের কথা বলবে, জনগণের জন্য, দেশের জন্য উন্নয়নে কাজ করবে। আমি তাদের পাশে থাকবো সেই আশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আসবেন বীর বিক্রম মেজর অবসরপ্রাপ্ত জনাব হাফিজ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি। আজকে জনাব ইলিয়াস হোসেনের এই প্রতিষ্ঠানটির শুভ আত্মপ্রকাশের দিনে আমি জনাব ইলিয়াস হোসেন এবং তার এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা ভারতে আধিপত্যবাদকে কখনোই মেনে নেব না, এটি তো স্বতঃসিদ্ধ। এটা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যে করে মানতে, এর জন্য কাউকে নসিহত করার দরকার নেই, সেমিনারেরও দরকার নেই, কিছুই দরকার নেই, এটা আমাদের অন্তর্নিহিত উপলব্ধি। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ হবার কোনো কিছু নাই। আমাদের দেশে এই যে আবু সাঈদের মতো রয়েছে, বীর শ্রেষ্ঠরা রয়েছে, যারা জীবন দিয়ে এই দেশটি প্রতিষ্ঠা করেছে। আগামী দিনগুলো এই আবু সাঈদ মুগ্ধরাই বাংলাদেশকে নিয়ে যাবে। আরেকটি জিনিস, আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি, রাজনৈতিক নেতাদেরকে বুদ্ধিহীন ভাববেন না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না, এই দেশে স্বৈরাচার কখনোই, আর আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। লোভ লালসা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার পতনে যেভাবে পতন হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী, নেতা সবাই নিজেকে সংশোধন করবেন। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। এবং যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোসর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাতে চায়, তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে। এটি বোঝার মতো বুদ্ধি রাজনৈতিক দলসমূহের আছে। এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করবেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, সভাপতি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। আজকে সংবাদপত্রের মালিক কারা? টু থার্ড হচ্ছে স্মাগলার অথবা কালো টাকার মালিকেরা। প্রফেশনাল লোকদের হাতে সাংবাদিকতা নাই, এটা প্রফেশনাল লোকদের মধ্যে আসতে হবে।
আপনি গরুর থেকে তো মানুষ আশা করেন না, গরুর থেকে তো গরুর বাচ্চা হবে। যে সমস্ত পত্রিকাগুলি ভারত দ্বারা পরিচালিত হয় তারা তো বাংলাদেশের লোকের কথা বলবে না। আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে। প্রথমে 1 নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না, ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে, তাহলেই তো ঐক্য হবে। আমি মন্দিরে যাব, আবার টুপি মাথা দিয়ে মসজিদে এসে বলবো আপনাদের সাথে আছি, এটা তো হবে না। মোদির সাথে দেখা করব, ভারতের মন্ত্রীদের সাথে দেখা করব, তাদের সাথে কথা বলবো, আর বলবো যে না আমি ভালো মুসলমান। নামাজ পড়লে হয়ে যায় মৌলবাদী, আর ঢাকেশ্বরী মন্দিরে গেলে হয়ে যায় কি সেকুলারিজম। বিদেশে নির্বাচন হয়, ওই ব্যক্তি কি ধরনের তার উপর নির্ভর করে তাকে ভোট দেওয়া হয়। আর আমাদের দেশে ভোটের পদ্ধতি হলো সিম্বলের উপরে। আমরা যতদিন পর্যন্ত সত্যকে ধারণ করব না ততদিন পর্যন্ত ইলিয়াস বা কনক সরোয়ার বা পিনাকি ভট্টাচার্য যতই চেঁচামেচি করুক লন্ডন থেকে বা আমেরিকা থেকে, কোনো লাভ হবে না। লাভ হবে যখন আমরা সবাই এক লাইনে আসব, সেটা হলো ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদান করবেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব আব্দুল্লাহিল আমান আজমি। আপনারা প্রত্যেকেই জানেন যিনি গুমের শিকার হয়েছিলেন। এখানে এত জ্ঞানী গুণী মানুষ আছেন যে ওনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা হয়তো আমার নেই। আয়নাঘর হয়তো আমাকে আপনাদের সামনে দাঁড় করিয়েছে। ভিয়েতনাম ওয়ার 30 বছর যুদ্ধ হয়েছে, ওখানে বলা হয়েছে যে the Vietnam War was not lost in the jungles of Vietnam, it was lost in the streets of America. কেন? মিডিয়া ক্যাম্পেইন করেছিল, এবং মিডিয়া ক্যাম্পেইনের ফলে ওখানে মানুষ রাস্তায় নেমে এসেছিল, এবং সেই কারণে আমেরিকান গভর্নমেন্ট ওই ওয়ার 30 বছর পরে তারা ওখান থেকে মানে পালিয়ে আসতে হয়েছে। মিডিয়া কন্ট্রোল দ্য মাইন্ডস অফ দ্য পিপল। মানুষ যেভাবে কীভাবে চিন্তা করে মিডিয়া কন্ট্রোল করে। টেলিভিশনকে অনেকে বলে টেল লাই ভিশন। লাই শব্দটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার শ্রদ্ধেয় ডক্টর কর্নেল অলি স্যার বলে গেছেন। আমি শুনি মনে হয় কর্নেলটা আগে চলে আসছিল, সরি স্যার। আমি মেসেজ দিয়েছি যে আল্লাহ এই বাংলা এডিশন প্রোগ্রাম থেকে আমি ফেসবুকে দিয়েছি যে আমি অনুষ্ঠানে বসে দোয়া করছি যেন সমস্ত গণমাধ্যম দেশ এবং জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আর যারা বিদেশিদের গোলাম দালাল দোসর মিডিয়া চালাচ্ছে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এর জন্য আমাদের সবাইকে এক হতে হবে। আরেকটা মেসেজ দিয়েছি, আজকে শহীদ আবু সাঈদের দিবস, তার বাড়ি উত্তরবঙ্গ। যমুনা ব্রিজ নিয়ে অনেক নাম আদান প্রদান হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই ফোরামের মাধ্যমে আমি দাবি করছি সরকারের কাছে, আমি আকুল আবেদন জানাচ্ছি, এবং আমি নিশ্চিত আপনারা সবাই একমত হবেন, ওই ব্রিজের নাম শহীদ আবু সাঈদ সেতু না রাখা হোক। ওইটা যদি রাখা হয় তাহলে তার মূল্যায়ন হবে। এবং আমি আরও একটা দাবি করেছিলাম, আমার মুক্তির পরে প্রথম আমি 3রা সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ে, যে এই বিপ্লবের যে যে ভূমিকা রেখেছে তাদেরকেও সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য খেতাব দেওয়া হোক। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, আপনার জাতীয়তাবাদী শক্তি সব ঐক্যবদ্ধ থাকেন, নাহলে আমরা আবার হারিয়ে যাব। আমি রাজনীতির কথা বলতে চাই না, মিডিয়ার ব্যাপারে আমার মেসেজ আমি বলেছি, আমার ফেসবুকে দিয়েছি। আর আমার যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ সামনে আছেন, আমার একটা অনুরোধ আমি সবার সামনে দাঁড়িয়ে আবার হাত জোরে করছি, প্লিজ আপনারা, আমি অন্ধকার পরে আলো দেখবো এটার আমাদের আশা দেন আমাদেরকে। আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি গালাগালি সমালোচনা না করে প্লিজ আমরা একসাথে হয়ে কিভাবে দেশটা আগাতে পারি, ভারতের প্রভাব মুক্ত থেকে এইটার জন্য কাজ করেন। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আমি শুধু এতটুকুই বলবো যে বাংলা এডিশন ইলিয়াস হুসাইন আরম্ভ করেছেন,
অনেক দিন থেকে কাজ করছেন, আজকে আনুষ্ঠানিক যাত্রা। অনেকগুলো পত্রপত্রিকা, মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক বা অনলাইন সোশ্যাল মিডিয়ার ফাঁকে এটা যাতে হারিয়ে না যায়, বাস্তবিক অর্থেই যাতে এটা ব্যতিক্রম হয়, জাতির কথা বলে, বাংলাদেশের কথা বলে, মজলুমের কথা বলে, জালেমের বিরুদ্ধে যাতে সোচ্চার থাকে। আমরা কোনো ডান অথবা বাম কোনো দিকে আমরা চাই না বাংলা এডিশন যাক। বাংলা এডিশন ব্যতিক্রমধর্মী একটি পত্রিকা হিসাবে জনমানুষের কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, সেই প্রত্যাশা আমাদের। রাজনৈতিক অঙ্গনে আমাদের অনিশ্চয়তা ছিল, এখনও আছে। আমরা একটা ট্রানজিশন পিরিয়ড পেরিয়ে আসছি। এক্ষেত্রে আমার কথা একটাই থাকবে, সেটি হচ্ছে যে আমরা যাতে 24-এর যে অক্ষ ছিল সেই অক্ষটা যাতে আমরা হারিয়ে না ফেলি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় প্রভাবের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে যত কথাই বলি না কেন, আমাদের যদি এই শক্তিশালী জাতীয় অক্ষ না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। আমাদের এই সংস্কার, আমাদের এই প্রত্যাশা সবকিছু হারিয়ে যাবে। আমরা যাতে আমাদের স্ব অবস্থান থেকে আমরা এই ব্যাপারে সোচ্চার থাকি, দায়িত্বশীল ভূমিকা পালন করি। আমি আবারও বাংলা এডিশন, তার সাথে যারা কর্মকর্তারা আছেন, কলাকুশলী যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি নতুন বাংলাদেশে একটি নতুন ভার্সন দেখবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি সাহসী সাংবাদিক ইলিয়াস ভাইকে, যিনি দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে মুক্তির জন্য লড়াই করে চলেছেন, সংগ্রাম করেছেন, দেশ ত্যাগ করেছেন, এক মুহূর্তের জন্য থেমে যান। আমি তাকে সম্মান করি সত্য এবং সুন্দরকে নির্দ্বিধায় সাহসিকতার সাথে তুলে ধরার জন্য। তার সাথে তার সহযোদ্ধা পিনাকি দাদা, তার সহযোদ্ধা কনক ভাই সহ যে টিম রয়েছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে তার এদেশের গণ আকাঙ্ক্ষার আলোকে 24শে জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে খুবই শক্তিশালী ভূমিকা বাংলা এডিশন রাখবেন, আমার সে আস্থা এবং বিশ্বাস আছে। আমি আবারও বাংলা এডিশনের সাথে সংশ্লিষ্ট পরিবারের সবাইকে আজকের এই শুভ দিনে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদান করবেন বিএনপি এর আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য জনাব ইশরাক হোসেন। আজকে এখানে মূলত আসা ইলিয়াস হোসেন ভাই, ওনার অনুরোধে ইলিয়াস হোসেন, কনক সারওয়ার, পিনাকি ভট্টাচার্য, ওনাদের তিনজনের সাথে বিগত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসন আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় আমার যোগাযোগ ছিল এবং আমি বলবো যে বিভিন্ন সময় যখন চরম অত্যাচার, নির্যাতন বা আওয়ামী ফ্যাসিবাদের প্রচণ্ড বল প্রয়োগের সময় যখন আন্দোলন অনেক সময় মনে হয়েছে যে আশার আলো আমরা দেখতে পাই নাই, তখন এই ওনারা প্রবাসে বসে আমাদেরকে যেভাবে উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণা জুগিয়েছেন, তা নিঃসন্দেহে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা চিরকাল এই ইতিহাসে লেখা হয়ে থাকবে, এটি আমি বিশ্বাস করি। পাশাপাশি সাংবাদিক ইলিয়াস হোসেন, ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান, বিভিন্ন ঐতিহাসিক যে দলিলপত্র এগুলো রিসার্চ করার মাধ্যমে বিভিন্ন সময় তিনি যে ধরনের তথ্য আমাদের সামনে, জাতির সামনে নিয়ে এসেছেন, সেটিও কিন্তু এই আন্দোলনকে রচনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারই উদ্যোগে, তারই প্রতিষ্ঠান আজকে নতুন একটি যাত্রা শুরু করতে যাচ্ছে, নতুন একটি গণমাধ্যম আমরা পেতে যাচ্ছি। আমি আশা রাখবো অবশ্যই এই, যেহেতু ওনারা এই গণমাধ্যমটির নেপথ্যে রয়েছেন, তারা অবশ্যই বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা সেটিকে পূরণে তারা ব্যর্থ হবেন না। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদান করবেন
বিএনপি এর চেয়ারপারসনের উপদেষ্টা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আনুষ্ঠানিকতার প্রচলিত ধারার বাইরে গিয়ে আজকে এখানে শরীক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে শহীদ এবং হতাহত পরিবারের সদস্যদের পাশে থাকার জন্যে সেটাও একটা গর্বের অংশীদার হলাম। বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে ডান দিক কিংবা বাম দিক থেকে লিখলে পরে বা বললে পরে একই কথা হবে। যেমন সীমার মাসি, বল খেলবো, কাকা তো কাকা, মামা তো মামা, সব শব্দ এই বাক্যগুলোকে উল্টো করেন একই উচ্চারণ হবে। আজকের অবস্থাটা তাই দাঁড়িয়েছে। যখন দেখি যে ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য এবং জুলকারনাইন সায়ের এই সর্বজনপরা একত্রিত হয়েছেন, তখন আমার মনে হয় যত উল্টো পথে আমরা চলার চেষ্টা করি না কেন, ওনারা আমাদেরকে আবার সঠিক পথে নিয়ে আসবেনই, যেভাবে হোক নিয়ে আসবেন। সেই প্রচেষ্টার একটা অংশ আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে বিপ্লবের প্রতীক আছে লাল, শোকের প্রতীক আছে সাদা, কালো, আবার সাদাও আছে। যদিও আমরা লালকে রঙিন বলি, কিন্তু সাদা কালোও কিন্তু একটা রং, সাদাটাও একটা রং, কালোটাও একটা রং। তো সব রঙে বর্ণিল হয়ে বাংলা এডিশন আমাদের জীবনে আবার নতুন করে আসুক। আর আমরা প্রত্যাশা করব এর পর্দার পেছনে যারা ছিলেন, আছেন এবং দূর থেকে যারা এটাকে সংগঠিত করছেন, পরিচালিত করছেন, আপনাদেরকে বলবো বাংলাদেশের মাটিতে আমরা আপনাদের আগমনের প্রতীক্ষায় রয়েছি। বাংলা এডিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে মূল্যবান বক্তব্য প্রদান করবেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। রাষ্ট্রের যে তিনটি স্তম্ভ আমরা সবাই জানি, এই চতুর্থ স্তম্ভ হলো এই সংবাদপত্র। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, এই সাংবাদিকতা এবং সংবাদপত্রকে বলতেন যে অ্যান আইল্যান্ড অফ ডেমোক্রেসি ইন দ্য ওশান অফ অটোক্রেসি, স্বৈরাচারের সমুদ্রে গণতন্ত্রের দ্বীপ। আমার দৃঢ় বিশ্বাস এই অনলাইন পোর্টালটি আগামী দিনের বাংলাদেশ নির্মাণে, আমাদের রাজনৈতিক বয়ান তৈরিতে এবং সবার আগে যে বাংলাদেশ অর্থাৎ অন্য কোনো দেশের কাছে নতজানু নাই, আমাদের একটি হোমমেড সরকার অর্থাৎ আমরা বাংলাদেশের একটি সরকার যেন গঠন করতে পারি, সেই প্রত্যাশা রইল এই বাংলা এডিশনের প্রতি। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদান করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তো আজকে বাংলা এডিশনের যে যাত্রা শুরু হতে যাচ্ছে, আমি শুরুতে শুভকামনা জানাচ্ছি বাংলা এডিশনের জন্য। এবং তারা দীর্ঘদিন যে সংগ্রাম করে আসছে, বিশেষত ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার সহ ওনাদের টোটাল টিম, এই দীর্ঘ সংগ্রাম আজকে একটি প্রেমের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ, আশা করছি এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে, সে বাংলাদেশ বিনির্মাণে বাংলা এডিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, আপনাদের প্রতি একটি অনুরোধ রাখতে চাই। দেখুন, আমরা এই যুবকরা, ছাত্র সমাজ যে রক্ত দিয়ে, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, এভাবে হাজার হাজার ভাইরা জীবন দিয়েছে। আমরা হয়তো জীবন দিতে পারতাম, আপনারা এখানে যারা আছেন আপনাদের হয়তো জীবনটা চলে যেতে পারত। যে রক্তের উপরে দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে, আমরা যেন কোনোভাবে এই সুযোগটা হাতছাড়া না করি। এবং আপনাদের প্রতি অনুরোধ, এই যুবকদের, ইয়াং জেনারেশনের মুখের যেমন কিছু ভাষা আছে, আমাদের চোখেরও একটা ভাষা আছে, আমাদের মনেরও একটা ভাষা আছে। বিশ্বাস করুন, আপনারা যদি এই ভাষাগুলো বুঝতে পারেন এবং সে আলোকে রাজনীতি করে বাংলাদেশকে এগিয়ে নিতে চান, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করতে পারবেন এবং বাংলাদেশটাও তার মূল ট্র্যাকে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ মুগ্ধর বাবা। আমরা সবাই আবরার ফাহাদের কথা জানি, বুয়েট শিক্ষার্থী, যাকে হলে হত্যা করা হয়েছিল। আবরারের বাবা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সেই সাথে জুলাই আন্দোলনের শহীদ এবং আহত পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। আমি আপনাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শহীদ আবরার ফাহাদের পিতা। আমার ছেলে বুয়েটে লেখাপড়া করা অবস্থায়
2019 সালে 6 অক্টোবর দিবাগত রাতে তাকে ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠন তাকে রাতভর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছিল, আপনারা সবাই জানেন। এই জন্য অনেকেই আপনারা এই জন্য ওই সময় কষ্ট আমাদের সহ আপনারা অনেকেই কষ্ট পেয়েছেন। আর ওই সময় আমাদের যে সংবাদ মাধ্যম বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল বলেই আমাদের সেই সময় হত্যাকাণ্ড রহস্যটা উদ্ঘাটন হয়েছিল। যদি সংবাদ মাধ্যম যদি সচেষ্ট না থাকতো, তাছাড়া বুয়েটের ছাত্ররা যদি ওই সময় সংগঠিত না হতো, তাহলে হয়তো এই ধারাটা অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা চলছিল। কিন্তু ছাত্ররা বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য ওই সময় ভিডিও পুলিশের কাছ থেকে সংগ্রহ করার কারণেই তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। যাত্রাবাড়িতে যে বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, এটা আমার ভাই ছিল। তাকে 2 শতাধিক গুলি করা হয়েছিল এবং ঘটনাস্থলে সে মারা যায়নি। আধা ঘন্টা সে রক্ত ঝরে যখন মুমূর্ষ হয়ে যায়, তখন তাকে থানার সামনে নিয়ে সেই পুলিশ বাহিনী তাকে বর্জ্যটা দিয়ে পাড়ায়া মোড়ায়া মৃত্যু নিশ্চিত করেছে। প্রত্যেকটা মৃত্যুই বেদনাদায়ক। এই জুলাই আগস্টে যেই 2000 মায়ের সন্তান, প্রায় 2000 মায়ের সন্তানকে নির্বিচারে হত্যা করা হয়েছে, আমরা শহীদ পরিবার চাই শুধু বিচার, আর কিছু না। আমি সকলের কাছে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আপনারা প্রত্যেকেই যখন যেই প্ল্যাটফর্মে কথা বলেন, বিচারের কথা বলবেন। বিচার যদি না হয় বাংলার জমিনে, তাহলে আবারও কোনো স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠবে। আসসালামু আলাইকুম, আমি শহীদ গোলাম নাফিজের মা। আমার ছেলে শহীদ গোলাম নাফিজ শহীদ হন ফার্মগেট ওভারব্রিজের নিচে। সে গুলি খাইও মারা যায়নি। আপনারা সবাই দেখেছেন আমার নাফিজ কিভাবে রিকশায় পড়েছিল এবং ডান হাতে রিকশার রডটা ধরেছিল। আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের ছাত্ররা আমার এই চাঁদ মুখটা দেখেও ওকে হসপিটালে ঢুকতে দেয়নি। আমার নাফিজ যে জায়গায় পড়েছিল ওখান থেকে আলরাজি হসপিটালটা অনেক দূরে ছিল না, খুব কাছাকাছি ছিল এবং আলরাজির গেটেও নেওয়া হয়েছিল, কিন্তু ওরা আমার নাফিজকে আলরাজিতে ঢুকতে দেয়নি। তো আপনারা সবাই দেখেছেন আমার এই চাঁদের টুকটাটা, চাঁদের মতো মুখটা কিভাবে রিকশায় পড়েছিল, তার দেহটা তখনও আমার নাফিজ ছিল। আমি 1 বছর চলে গেল, আমি আমার নাফিজের একটা আসামি ধরতে দেখলাম না। এমনকি যে ব্যক্তি রিকশায় উঠায়া আবার 2টো গুলি করতে চেয়েছিল এবং রিকশাওয়ালাকে পুড়াইয়া দিতে চেয়েছিল, সে এখনো নাকি সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা, এখনো সে সরকারি কর্ম করে। আমি বুঝি না আমাদের সন্তানরা নাকি দেশ স্বাধীন করে গেছে। আমার কাছে খুব কষ্ট হইলেও একসময় ভাল লাগে যে আমার নাফিজদের রক্তের বিনিময়ে অনেকে আয়নাঘর থেকে বের হয়েছে, কিন্তু কিভাবে যার অনুমতিতে নাফিজ খুন হইল সে এখনো কর্মরত থাকে, এটা আমি একজন শহীদের মা হিসাবে রাতে আমি এটা বোঝাতে পারবো না যে এই জিনিসটা আমার মনে হইলে কি কষ্ট লাগে। আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মু। আমার ছেলেকে আশুলিয়া থানার সামনে ভ্যানে লাশ স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আমার ছেলে না কতই বাঁচার চেষ্টা করছিল, ও হয়তো কত চিৎকার করেছিল যে আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ নিয়ে যাও হসপিটালে, আমি বাঁচতে চাই, আমি আমার মেয়েকে দেখতে চাই, এরকম কত আকুতি না জানাইছিল। কিন্তু আমার ছেলেকে বাঁচার সুযোগটা পর্যন্ত দেয়নি, তারা আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। এমন তো অবস্থায় আমি এমনই একটা দেশে আমি সন্তান জন্ম দিয়েছি যে সেই সন্তানের নিরাপত্তা সরকার দিতে পারে নাই। আমি এমনই ভাগ্য আমার যে আমার সন্তানের মুখটা পর্যন্ত আমি দেখতে পারি নাই। আমি সকলের কাছে আবেদন করব, আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন করব যে আমাদের যে জুলাই আগস্টে যে গণকবর দেওয়া হয়েছে সেই লাশগুলোকে এখনো শনাক্ত করা হয়নি। একটা মায়ের বুক কত যে হাহাকার করে, একটা সন্তানকে মানুষ করতে গিয়ে একটা মায়ের অবদান যে কতখানি এটা একমাত্র তার মাই জানে। সেই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে সেই সন্তানকে স্বৈরাচারের হাতে আমরা তুলে দিয়েছিলাম। আমরা কি ভেবেছিলাম আবু সাইদ বুক পেতে দিয়েছিল? ও তো নিশ্চিত হয়েছিল যে পুলিশ
আমাদের সন্তানদের বিচার যদি অর্ধ রাস্তায় ফেলে উনি চলে যান, আমরা এটা মানি না। আমাদের সন্তানদের বিচার উনি শুরু করেছেন, বিচার শেষ করে ওনাকে যেতে হবে। আসসালামু আলাইকুম। আমি ডুমাইন পঞ্চফলি আশাফুল আসাদুলের আম্মু। আমার 2 ছেলেকে নির্মমভাবে হত্যা করে মেরেছে। আজ থেকে 1 বছর 3 মাস হয়ে গেল আমার ছেলের বিচার হয় নাই। আমি থানায় অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমার কোনো বিচার পাই নাই। আব্দুর রহমান, দিল্লুর হাকিম, ধর্মমন্ত্রী আমার বাড়ি গেছে, 3 জন মন্ত্রী আমার আশ্বাস দিয়েছে বিচার করবে, কেউ আমার আজ পর্যন্ত বিচার করে নাই। আমি মা, আমি পাগল ফেরা হয়ে বেড়াই, আমি কোনো জায়গায় লেজ বিচার পাইনি। আমি বলতে চাই ডক্টরের কাছে, আমি যারা আমার বাচ্চাকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই। আমি নিজ চোখে দেখতে পাই যে তাদের ফাঁসি হয়েছে, আমি লেজ বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই। কেন আমাদের বাচ্চার পরে এরকম নিঝুম ভাবে হত্যা করলো? আমার বাচ্চারা তো কোনো অন্যায় করে নাই। আমার বাচ্চারা, আমার মেধা ছেলে থাকাই মারা গেছে। আর আশাফুল 500 বেডে 3:30 পর্যন্ত আমার বাচ্চা বেঁচে ছিল। আমার 2টা বাচ্চা আমার আসলে শিশুদের কথা তো কেউ শুনতে চান না। আমার শিশু 6 বছরের, উত্তরায় সর্বকনিষ্ঠ যে শিশুটি জাবির ইব্রাহিম, তার বাবা আমি আসলে আজকের এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস ভাইকে। এরকম একটি প্রোগ্রাম এসে আমার খুব ভালো লাগছে। তবে সবার আগে যেটা বলতে চাই, যে এই মেসেজটি উনি দেওয়ার চেষ্টা করছেন ইলিয়াস ভাই সহ অন্যরা, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্যে, আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। তার আগে আমরা চাই না এই দেশে অন্তত জিয়া রহমানের পরিবারকে কেউ গালি দেখ। আমরা সোহাগ হত্যার কাণ্ডে যে অবস্থা দেখছি এই দেশে, আমাদের অনৈক্য যেভাবে দেখছি, যেভাবে দলীয় প্রধানকে তারেক রহমান সাহেবকে গালি দিচ্ছেন, এটা আমরা কখনো আশা করি না। আমরা ঐক্যবদ্ধ চাই। আমার শিশুর ঠিক গুলিবিদ্ধ হওয়ার 10 মিনিট আগে তার একটি মুষ্টিবদ্ধ হাত আছে। 10 মিনিট আগে সে মুষ্টিবদ্ধ হাত, আমি চাই আমরা সবাই মুষ্টিবদ্ধভাবে সবাই একত্রিত থাকি। তবে আমি একটা কথা বলতে চাই একদম সংক্ষিপ্তভাবে, যারা ভারত বিরোধী তারা দেশপ্রেমিক। এ পর্যায়ে আমি এমন দুজনকে মঞ্চে আমন্ত্রণ জানাবো বক্তব্য দেওয়ার জন্য, যে যাদের জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা আছে, আর সে কারণেই আমাদের শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে তাদেরকে মঞ্চে ডাকা। প্রথমেই আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খানকে। এখানে একজন মা বক্তব্য রাখতে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। এখানে যারা বক্তব্য রেখেছেন, শহীদ আবরার ফাহাদের বাবা তিনি বক্তব্য রেখেছেন, শহীদ মুগ্ধের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে। যে জুলাই গণ অভ্যুত্থান আমরা দেখেছি, এই অভ্যুত্থানে যতগুলো স্মৃতি আমাদেরকে রাজপথে নামতে সাহস জুগিয়েছে, তার মধ্যে অন্যতম পানি লাগবে পানি। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়ল, তখন মানুষ রাজপথে নেমে এসেছে। ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার তারা দেশের বাইরে নির্বাসিত, তারপরেও তারা এই গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অপেক্ষায় রয়েছি যে তারা দেশে আসবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বরণ করে নিবে। আমাদের ভিতরে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা যদি এক না থাকি, একতাবদ্ধ না থাকি, তাহলে কিন্তু এই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কথা আর বলতে চাই না, আমাদের ধৈর্যের একবারে বিচ্যুতি ঘটে গেছে। আমার সময়টুকু আমি শহীদ পরিবারকে উৎসর্গ করলাম। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে বাংলা এডিশনের যাত্রা শুরু করেছেন। উনি যখন কন্টেন্ট তৈরি করতেন তখনকার আন্দোলন সংগ্রামে আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধারাও তুচ্ছতাচ্ছিল্য করতেন, আমাদেরকে পাঠাতেন যে এই কথাগুলো কি আসলে সত্য হবে। সেই কথাগুলো যেমন সত্য হয়েছে, আজকে বাংলা
এডিশন যে যাত্রা শুরু করেছে, আমি মনে করি নতুন বাংলার যে স্বপ্ন আমরা দেখছি সেটাও এরকম করে সত্য পরিণত হবে। সেই যাত্রায় যেন শুভ হয় এবং আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই, পিনাকি ভাই সহ যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমরা শহীদ আলবির বাবাকে আমরা আর্থিক সম্মাননা করছি। আসলে আমরা অন্যভাবেও তাদেরকে সম্মান জানাই। তাদের যে ঋণ এটি আসলে শোধ হওয়ার মতো নয়। ধন্যবাদ। শহীদ গোলাম নাফিসের বাবা আসবে গোলাম রহমান। এবার আসবেন শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান। আসবেন শহীদ আশরাফুল আসাদুলের মা আয়শা বেগম। উনি একটু অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখেছেন। আমরা ওনার এবার আসবেন শহীদ সজলের মা। এবার আসবেন শহীদ ইমাম হাসান তামিমের ভাই রবিউল আউয়াল ভুইয়া। শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর রব মিয়া। শহীদ জাবির ইসলামের বাবা কবির হোসেন। এবার আহত জুলাই যোদ্ধা যারা আসবে আপন। আহত জুলাই যোদ্ধা মাসুদ। আহত জুলাই যোদ্ধা আব্দুর রহিম এবং শেষ আহত জুলাই যোদ্ধা মোকাররম। শহীদ আবরার আমরা জানি যে বুয়েটের শিক্ষার্থী ছিলেন এবং কি পরিমাণ নির্যাতন করে তাকে মারা হয়েছে, তার বাবাকে আর্থিক সহায়তা দিচ্ছে। এবার আমি উদ্বোধনের আগে আমাদের রফিকুল ইসলাম মাদানী হুজুর আছেন। আপনারা জানেন যে কি পরিমাণ তিনিও নির্যাতনের শিকার হয়েছিলেন এবং জেলে ছিলেন। তার কাছ থেকে 1 মিনিট শুনবো, এরপরে আমাদের উদ্বোধন করা হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আসলে ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আজকে শহীদ কয়েকজন পরিবারের বক্তব্য এইভাবে শোনার সুযোগ হয় নাই। আমার দীর্ঘ সময় আমি কান্না করছি বৈশা বৈশা, যে অথচ এখনও ওনারা বিচার পাচ্ছে না এবং নতুন করে ভারতীয় টার্ম খেলা হচ্ছে। আলেম উলামারা যারা আমরা আওয়ামী লীগের সময় জুলুমের শিকার হয়েছি, আজকে আবারও সে আলেম ওলামাদের নামে জঙ্গি নাটক এবং জঙ্গি মামলার কারসাজি আমরা শুনতে পাচ্ছি। তো একই পদে আজকে একজন শহীদের মা বললেন যে আমার ছেলেকে যারা হত্যা করেছে তারা এখনো স্বপদে বহাল আছে। ধিক্কার এবং লজ্জা এটা আমাদের জন্য, এই সরকারের জন্য। অতএব আমি বলবো যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত শহীদ পরিবারগুলোর আর্জি শুনুন, বিচার কার্য এগিয়ে নিন এবং আলেম ওলামাদেরকে জঙ্গি বলা বন্ধ করুন। আমরা এদেশটাকে ভালোবাসি, এদেশটাকে একত্রে এগিয়ে নিতে চাই। ইসলাম এবং দেশের জন্য এদেশে আলেম ওলামারা সব সময় জীবন দিয়েছে, এখনো জীবন দিতে প্রস্তুত। যে কোনো বাধা বিপত্তিকে আমরা ডিঙিয়ে ইনশাআল্লাহ ইসলাম এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের পাকিস্তানি একজন সাংবাদিক ইলিয়াস ভাই সহকর্মী সাদিয়া সত্তার আছেন। अस्सलाम वालेकुम हमारे बांग्लादेशी भाइयों बहनेरा, and that's all the Bengali that I know. First of all, I'd like to congratulate इलियास हुसैन भाई because it's a great effort जो उन्होंने की है और बहुत ही ज़बरदस्त एक चैनल है जो हम समझते हैं कि अब हम ज़्यादा सुन सकेंगे और देख सकेंगे पाकिस्तान की और बांग्लादेश की दोस्ती के बारे में, बांग्लादेश की स्ट्रगल्स के बारे में। और अभी थोड़ी देर पहले जो मैंने कुछ ख़वातीन को देखा कि वो बहुत रो रही थी, तकलीफ़ में थी, और जो अजियत का टाइम आप लोगों ने गुजारा है शेख हसीना के टाइम पे, जो एक इंडियन पपेट आपके मुल्क में थी जिसको आपने निकाल के बाहर फेंका है, वो
यकीनन एक बहुत तकलीफ दे सूरत हाल थी, और उसके अलावा पिनाकी दा को सुना और कितना अच्छा वो बोले, और उसके अलावा बहुत सारे लोगों को सुन के बात करके बहुत अच्छा लगा, बांग्लादेश के बारे में जान के बहुत अच्छा लगा। आई जस्ट विश कि ये जो चैनल है जिसको इलियास हुसैन ने बनाया है, इतनी मेहनत से बनाया है, और उसमें हम बहुत सारा कुछ देख सकेंगे। ख़ास तौर पे भारत जो अखंड भारत का राग अलापता है, कभी धमकियां देता है, कभी दूसरे ममालिक में इन्फिल्ट्रेट करता है, कभी लोगों को टॉर्चर करता है, कभी वहाँ पर पपेट गवर्नमेंट्स बनाता है, वो तमाम चीज़ों को हम मज़ीद एक्सपोज होते हुए देखेंगे। मैं और इलियास हुसैन जो हैं वो बहुत अरसे से एक दूसरे के साथ दोस्त हैं, काम कर रहे हैं। आप लोग हमें ज्वाइन कर सकते हैं। वी वुड लव टू बी अ पार्ट ऑफ इट in any capacity because this channel is really amazing. I wish all the best to Bangla edition. আমরা বাংলা এডিশনের এখন চূড়ান্ত পর্ব গণমাধ্যম কর্মী সহ যারা আছেন সবার কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। আমরা এখন আমাদের শুভ উদ্বোধন যে পথ চলা, আগামীর পথ চলা, সেটির উদ্বোধন করবে আমাদের শহীদ মুগ্ধর বাবা। এই সুধী সমাবেশ থেকে বাংলা এডিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি শহীদের পরিবার পক্ষ থেকে এবং আপনাদের মাধ্যমে, এবং তার পাশাপাশি একটি মানবিক, গণমুখী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাম্য, সামাজিক ন্যায় বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং বিশেষ করে ঘুষ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি বাংলা এডিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ।